এটা কি বাজে? হর্ন বাজান না ভাই, একটু একটু বাজান না। এই যে দেখেন এই দুজনে গ্যাঞ্জাম করতেছে। এই যে পেছনের লোকের সাথে জাস্ট একটা টোকা লাগছে, দুজনে কিন্তু ফাঁকা। যাদের এই বিড়াল। বাইকটায় এলইডি হেডলাইট, বাইকটার সিটিং পজিশন অনেক ভালো, কিন্তু বাইকটার লুকসটা একটু ফ্যামিলি বাইকের। ওই দেখো গাড়ি আর মোটরসাইকেল। আরে এটা কি শুরু করছে গাড়ি আর মোটর? এই দে দুজন রে খোসাখুসি লাগাই দিছে। সে একটা ব্যাপার। এই যে আমি কইছিলাম না যে রোজার সময় ইফতারের আগে মানুষের মাথা থাকে গরম। ভিডিওর শুরুতে আপনাদেরকে আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। এখনো পর্যন্ত আমাদের দেশে মেয়েদের কর্মক্ষেত্র বা কাজ করা নিয়ে একটা প্রতিবন্ধকতা রয়ে গেছে। এই ব্যাপারটা কি আমরা আসলে একমত কিনা, এই জন্য এই ভিডিওর শুরুতে এই কথাটা বলতেছি। কোনো একটা মেয়ে কোনো একটা সেলসে কাজ করতেছে, কোনো একটা শোরুমে সেলস গার্লের কাজ করতেছে, কোনো একটা মেয়ে হয়তো লাইভ করতেছে, কোনো একটা মেয়ে হয়তো অনলাইনে জামা কাপড় বা গুরুত্বপূর্ণ কোনো কিছু বিক্রি করতেছে, এবং ওইখান থেকে যে আর্নটা করতেছে সেই আর্নের টাকাটা হচ্ছে তার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছে, খরচে সাহায্য করতেছে। কারণ এখন এই অবস্থায় ফ্যামিলিতে একজনের ইনকামে চলে না। এন্ড ঘরের একটা ইয়াং মেয়ে যদি কাজ করে তার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করে, ব্যাপারটা কি আসলে খারাপ? বাট আমাদের দেশে এই জিনিসটাকে খারাপ চোখে দেখা হইতেছে, এখনো পর্যন্ত দেখা হইতেছে। একটা মেয়ে কোনো বাইকের শোরুমে বা কোনো গাড়ির শোরুমে কাজ করতেছে, ও আচ্ছা বাইকের মডেল, মানে না জানি কি খারাপ করে ফেলছে, কি কি করে কি কি না করে। অথচ অন দা আদার হ্যান্ড যদি চিন্তা করেন, আসলে এটা বলা ঠিক কিনা আমি বুঝতেছি না, কিছু মেয়ে দেখবেন যে কিছুই করে না কিন্তু গাড়ি নিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াইতেছে, বা হয়তো বা লাক্সারি ফ্ল্যাটেও থাকতেছে, সেই চালচলন, দামি দামি এই সেই ব্র্যান্ডের ড্রেস পরতেছে। দিন শেষে তার ইনকাম সোর্স যদি জিজ্ঞেস করেন, সে বেকার। তার ইনকাম সোর্সটা আসলে কি? আসলে আমরা না, যারা কষ্ট করে, যারা ইনকাম করার চেষ্টা করে, জীবনে কিছু করতে চায়, অলওয়েজ তাদেরকে একটু চাপের মধ্যে রাখার চেষ্টা করি। অ্যান্ড মেয়েরাও এখন পিছিয়ে নাই, মেয়েরা এখন কাজ করতেছে। আই অ্যাপ্রিসিয়েট অ্যান্ড আশা রাখি আজকের পর থেকে আপনাদেরও এই ধারণাটা দূর হয়ে যাবে এবং মেয়েদেরকে একটু সম্মানের চোখে দেখবেন, যারা হচ্ছে কাজ করতেছে এবং ইনকাম করে ফ্যামিলিতে ওটা কন্ট্রিবিউট করতেছে। স্যালুট তাদেরকে। বাইকের চেনের যত্ন কতদিন পর পর করবেন? নর্মালি তো আমরা 10-15 দিন পর পর লুপ করি, তাতে মোটামুটি চলে যায়। কিন্তু তারপরে কি হয় জানেন, বাইকের যে সমস্ত জায়গাগুলো ঘষার উপরে থাকে ওই সমস্ত জায়গাগুলো মরিচা না পড়লেও আদার যে সাইড ওয়াল অ্যান্ড যে ব্যাপারগুলো আছে ওই সমস্ত জায়গায় মরিচা পড়তে পারে। অ্যান্ড ওই মরিচার গুঁড়াগুলা যে জায়গাগুলো ঘর্ষণ হয় ওইখানে আবার যায় ঢুকতে পারে। এই কারণে আমার মনে হয় প্রতি 15 দিনে একবার বাইকের চেন ওয়াশ করা উচিত। সেটা চেন ক্লিনার দিয়ে হোক বা অন্য কোনো তেল দিয়ে হোক, অথবা ইঞ্জিন অয়েল দিয়েও চাইলে ক্লিন করা যায়। মানে চাকাটা ঘুরায় খুব সাবধান, আঙ্গুল কিন্তু কাটার চান্স থাকে। যাদের ডুয়েল স্ট্যান্ড আছে, একটু বেশি করে ইঞ্জিন অয়েল দিয়ে দেন ব্রাশ দিয়ে যদি ময়লাগুলো ফেলে দিতে পারেন, তাহলে আপনার চেন দীর্ঘদিন ভালো থাকবে। এটা কিন্তু আমার সিস্টেম বললাম। এর চেয়ে ভালো সিস্টেম যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে প্লিজ কমেন্টে শেয়ার করবেন, তাহলে ওটা দেখে অন্যরাও শিখতে পারবে। অ্যান্ড আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো। এত কিছু শেখাই, আমারও তো ইচ্ছা হয় আপনাদের কাছ থেকে শিখতে, তাই না? চলেন আমরা বের হয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আল্লাহ হাফেজ। শেষ দিকের রোজাগুলা আসলে একটু আমাদের শহরে আমরা যারা থাকি আমাদের জন্য একটু বেদনাদায়ক হয়। যদি এখন শেষ দিকের রোজা চলতেছে না, প্রথম দিকেরই চলতেছে, বাট শেষ দিকের রোজায় ঢাকা শহর ফাঁকা হইতে থাকে। তো কিছু কিছু লোক আমরা বলি যে ঢাকা শহর ফাঁকা হয়ে যেতেছে, মানে ভাল লাগতেছে, বা যারা ঢাকাতে থেকে বাইরে চলে যেতেছে তারা যাতে আর না ফেরত আসে, এই ধরনের আজে বাজে কথা অনেকে বলি। কিন্তু মেইনলি একদম ইভেনচুয়ালি যেটা দাঁড়ায়, যখন শহরটা খালি হয়ে যায় তখন কিন্তু আমরা খুব আতঙ্কেও থাকি। আসলে মিলে মিশে, ওই যে একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারির জিতি না হিলাজ, অথবা 10 লাঠি 1 জন্য বোঝা। মানে 10 জন যেটা লাঠি হিসাবে ব্যবহার করতে পারবে অন্য কাউকে আক্রমণ বা একটা যুদ্ধ করার জন্য ধরেন, কিন্তু যদি ওই 10 জনের লাঠি 1 জনের ঘাড়ে দিয়ে দেওয়া হয় তাহলে ওটা তার জন্য হয়ে যাবে বোঝা, ওটা নিয়ে সে আর ফাইট করতে পারবে না। ব্যাপারটা ওইরকম, আমরা 10 জন মিলে আছি একটা জায়গায়, এটা এক ধরনের ভালো লাগা, এক ধরনের ভরসা, শান্তি বা এক ধরনের সাহস। যখনই এখান থেকে অর্ধেক লোক বা এর বেশি বাইরে চলে যায়, ভাই শহর ফাঁকা হয়ে গেলে ওই সময়টা সন্ধ্যার পরে কিরকমটা লাগে এটা আমি জানি। এন্ড এইবার দেখতে পারবো হচ্ছে এই এলাকার ঈদে সন্ধ্যার পরে কি অবস্থা হয়। 2 থেকে 3 দিন আর কি এই ফাঁকা ব্যাপারটা থাকে। এন্ড উত্তরার ব্যাপারটা তো জানি, ওইখানে অনেক বছর থাকছি বা থাকি এখনো, বাট এবার এই দিকের এলাকার ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যাকে এদিকের রাস্তাগুলো প্রথম দিকে যখন ভিডিওতে শেয়ার করতাম তখন বলতাম যে চিনি না, চিনতেছি না কোন দিকে কি। এন্ড যাইতে যাইতে এখন মোটামুটি দেখেন এইদিকে রোডঘাটগুলো চিনে গেছে, অনেকগুলাই, সব চিনি নাই। এইভাবে
চলতে চলতে কোনো সময় হয়তো জ্যাম দেখে অন্য রোডে ঢুকবো বা কিছু, এইভাবে এই যে এই সমস্ত চিপা চাপা দেখবেন সবই এক সময় চিনে যাবো। এই গল্লির বাসাগুলো অনেক সুন্দর, শান্তিপূর্ণ মনে হইতেছে। লাইট এটা সবসময় জ্বলা থাকে কাকা। এই ছোটা যে কেন এখনো পর্যন্ত মানুষ বুঝে না, মনে করে বাইকের লাইট যদি জ্বলে থাকে তাহলে মনে হয় বাইকের ব্যাটারির পাওয়ার শেষ হয়ে যায়। আগে একটা সময় এরকম ছিল, কিছু কিছু যে আগের বাইকগুলা ওগুলা চার্জিং ডায়নামো অত ভালো ছিল না, তো লাইট টাইট এমনিতে জ্বালায় রাখলে দেখা যেত ব্যাটারির উপর একটা এফেক্ট পড়তো এরকম, মানে অনেকে ব্যাটারিও ঠিকঠাক করতো না। আর এই ধরনের মেনটেনেন্স ফ্রি ব্যাটারি তখন ছিল না, ওই যে পানির ব্যাটারি ছিল, ডিস্টিল ওয়াটার ঢেলে অ্যাসিড ট্যাসিড ঢেলে চালাইতে হইতো, যে ওই ব্যাটারি ছিল। তো ওই সময় একটা এরকম প্রথা ছিল যে প্রয়োজন ছাড়া বাইকের লাইট জ্বালাইতো না মানুষ। কিন্তু এখন আসলে টেকনোলজি অনেক আধুনিক হয়েছে, আর বাইকের আইনই হচ্ছে এইটা যে অলওয়েজ হেডলাইট অন রাখতে হবে, বিশেষ করে যখন হাইওয়েতে উঠবেন। কারণ বাইক হচ্ছে ছোট একটা জিনিস, তো এটা অনেক সময় দূর থেকে বড় গাড়ি যখন আসে অনেক সময় নোটিস করতে পারে না বড় গাড়ির ভিড়ে। আর যদি হেডলাইটটা জ্বালানো থাকে, ওই দেখেন সামনের বাইকটা কি সুন্দর বোঝা যেতেছে যে একটা বাইক আসতেছে। এই জন্য অলওয়েজ হেডলাইট অন, মানে AHO অপশনটা এখন বাইকে বাধ্যতামূলক করা হয়েছে। অনেকে আবার এই অপশনটা কি করে কেটে এখানে একটা এক্সট্রা সুইচ লাগায়, মানে এটা হলো চোরের উপর বাটপারি করার ধান্দা এবং নিজেই লসে পড়ে। কারণ হচ্ছে বাইক, এখনকার বাইকগুলা FI বাইকগুলা হচ্ছে ECUর আন্ডারে চলে, এগুলাতে কোনো তার কাটাই উচিত না, তাহলে আবার ব্যাড সেক্টর পড়তে পারে হার্ড ডিস্কের মতো, যে ইঞ্জিন চেক লাইট জ্বলে থাকতে পারে। যাবো দাদা নাকি পরে যাব? আচ্ছা, কিন্তু যাবো কেসে, যেটা বলতেছিলাম, এখন অনেক টেকনোলজি আধুনিক হয়েছে, অনেক সেন্সর টেন্সর হয়েছে, এই জন্য এখন ওই তার কাটাকাটির ঝামেলায় কেউ যায় না। কারণ আমার মনে হয় না কোনো অফিসিয়াল কোনো সার্ভিস সেন্টার আপনাকে হেডলাইটের সুইচ কেটে আলাদা একটা সুইচ লাগাইতে দিবে, মানে তার কেটে আলাদা একটা সুইচ লাগাইতে দিবে, আমার মনে হয় না এটা দিবে। আর যদি কোনো অফিসিয়াল শোরুমে থেকে আপনারা লাগাইতে পারেন তাহলে কমেন্টে জানায়েন, আমরাও জানতে পারবো যে এই অপকর্মটা কোন অফিসিয়াল সার্ভিস সেন্টার বা শোরুমের আন্ডারে হয়েছে। ও আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর, হঠাৎ করেই মানে এই বসন্তের এই টাইমটা এত বেশি সুন্দর। আমি ওয়েদারে দেখতেছিলাম যে আজকের পরে আগামী 3 দিন হচ্ছে রাতে অনেক ঠান্ডা পড়বে, মানে অনেকটা শীতের দিনের মতোই, 17 ডিগ্রি পর্যন্ত নাকি নামবে। 17 ডিগ্রি মোর দেন এনাফ আমাদের জন্য, মানে রাতে শীতের ফিল, পুরো দিনে গরমের ফিল। ব্যাপারটা হচ্ছে অনেকটা মালয়েশিয়ার মতো। মালয়েশিয়ায় কোনো একটা কারণে 3-4 দিন ছিলাম, তখন দেখছি সকালবেলা সুন্দর একটা সকাল হয়, মানে ভোরবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সকালবেলাটা খুব সুন্দর হয়, আস্তে আস্তে দুপুর হয় আর সামার আসতে থাকে। দুপুরে কড়া রোদ, বিকেলে 3টার পরে দিয়ে 3:30টার মধ্যে এক পশলা বৃষ্টি হয়, আর বৃষ্টির পরে আবার সুন্দর একটা সূর্য উঠে, মানে একই ওয়েদার পাইছি। সূর্য ওঠার পর সন্ধ্যা যখন নামে তখন আস্তে 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 ঠান্ডা পড়া শুরু হয়, এবং রাত যত বাড়তে থাকে পুরাই শীতের দিনের মতো কুয়াশা ঠান্ডা পড়ে। মানে গরম শীত যা আছে সব সারা বছরই নাকি এই একটা ওয়েদারই ওদের এলাকায় চলে। এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, দেখছেন অনেক লম্বা একটা রাস্তা। গাড়ি ঘোড়ার ভিড়ভাট্টার কারণে রাস্তার সৌন্দর্যটা বোঝা যেতেছে না, বাট যদি গাড়িটারি একটু কম চলে, মানে আপনি যদি খুব ভোরবেলা আসেন তাহলে এই রাস্তার সৌন্দর্যটা বুঝতে পারবেন। রাস্তাটা কেন জানি আমার কাছে শ্রীমঙ্গল থেকে গ্র্যান্ড সুলতান হোটেলের সামনে দিয়ে লাউয়া ছড়া যে গেছে ওই রাস্তার মতো লাগতেছে, উপরের পাশটা, নিচের পাশ তো সদরঘাটের মতো লাগতেছে, সত্যি কথা। আচ্ছা, আমি বাইক নিয়ে বেরোতেছি, এমন সময় হচ্ছে আমাকে নক দিয়েছিল আরিফ ভাই, বলতেছে ভাই অনেকদিন দেখি না, অথচ 2 দিন আগে কিন্তু ওনার সাথে আমার দেখা হয়েছে। এখন ওনার ওইখানে একটু যাইতে বলতেছে, যদিও 5:08 বাজে। আজকের ইফতার আরিফ ভাইয়ের ওখানে করতে পারবো না, কারণ হলো আমার আজকে একটা ইফতারের ইনভাইট আছে, সেটা হলো টুপি চত্বরে টুপি ইফতার। আজকে টুপি ইফতারের আয়োজন করতে হচ্ছে টুপি চত্বরের যারা মেম্বার, মানে ওই জায়গাটার নাম তো মোটেও টুপি ছিল না, টুপি হয়ে গেছে নাম। ওইখান থেকে ওইখানে যারা আড্ডা দেয়, এদের একটা কমিউনিটি হয়েছে, তারা একসাথে আড্ডা দেয়। এখন দিতে দিতে তারা আজকে ইফতারেরও আয়োজন করছে, আমাকে তারা টুপি চত্বরের মেম্বার হিসেবে রাখে নাই, আমাকে গেস্ট হিসেবে রাখছে। বলছে যে অ্যাজ এ গেস্ট যদি আজকে আমি ইফতারে যাই তাহলে আমাকে তারা টুপি চত্বরের মেম্বার, মানে টুপি গ্রুপের মেম্বার হিসেবেও রাখবে, সামনে থেকে আমিও তাদের সাথে কন্ট্রিবিউট করতে পারবো এই সমস্ত ব্যাপারে। ওই দেখো গাড়ি আর মোটরসাইকেল, আরে এটা কি শুরু করছে, গাড়ি আর মোটর, এই দে দুজন রে খোসাখুসি লাগাই দিছে, সে একটা ব্যাপার। এই যে আমি কইছিলাম না যে রোজার সময় ইফতারের আগে মানুষের মাথা থাকে গরম, থাকে তাড়াহুড়া, অ্যান্ড ক্ষুধা লাগে, তো এই গরমে মোটামুটি সবার মাথা গরম হয়ে যায়। মোটরসাইকেল আর গাড়ি
টুকুর টুকুর করতেছে সামনাসামনি, এটা কোনো কথা ভাই? ক্ষতি তো দুইজনেরই হইতেছে। গাড়ি না হয় বাম্পার আছে, কেন ভাই বাম্পার কি টাকা দিয়ে কিনে নাই? আর মোটরসাইকেলের সামনের চাকা যে গুতাইতেছে, মোটরসাইকেলের সামনের চাকা বাঁকা হইলে কি ঠিক করতে টাকা লাগবো না? ক্ষতি দুইজনেরই করতেছে, দুইজনই মানুষ। মানে কি একটা অবস্থা ভাই। কিছু কিছু সময় আমরা চিন্তা করি না যে আসলে এই দুনিয়ায় সবাই আমরা ভাই ভাই। আমরা যদি আজকে একজনের ক্ষতি করি, সে তো আমারই একজন ভাই, তাই না? আর এটার বিচার কোনো না কোনো একদিন তো দিতে হবে। যেহেতু বিচার একদিন না একদিন দিতে হবে, সেহেতু কেন ভাই? আরে ওয়াও, নীল বাইকটা তো সুন্দর লাগতেছে। FZX এই বাইকটা ভালোই, কিন্তু সামনের এই জ্যামটা মোটেও ভালো না। ও না না, জ্যাম না, এখানে বাসের সিগনালে আটকায় গেছিল। ছুটছে। এটা কি বাজে? হর্ন বাজান না ভাই, একটু বাজান না। বন্ধ? তাহলে একটু বাজান না। কিরে ভাই, হর্নটা একটু বাজায় শোনাইলো না কেন আমারে? নিশ্চয়ই অদ্ভুত কোন আওয়াজ। একটা জিনিস দেখছেন, ইদানিং কিন্তু সুন্দর সুন্দর বাস, মানে বাসে কালার করছে। আগে যে ভাঙ্গাচোরা বাসের একটা ব্যাপার ছিল, বাসের উপরে মনে হয় সুন্দর, মানে কোনো আইন টাইন হয়েছে। এই গাড়িটাও তো সুন্দর। এই যে এই বাসটাই দেখেন কি সুন্দর লাল, অ্যান্ড অনেক সুন্দর করে বানানো হয়েছে। এটা হয় নতুন বাস, অথবা বাসের উপরে কোনো কাহিনী হয়েছে। কারণ রিসেন্ট আমি কিন্তু একটু ভাঙ্গাচোরা বাস কম দেখতেছি। যদিও আমি এয়ারপোর্ট রোডের দিকে যাই না, মেইনলি হচ্ছে এয়ারপোর্ট রোডের দিকে ভাঙ্গা বাসের প্রকোপটা বেশি দেখা যায়। বিশেষ করে মিরপুর টু উত্তরা যে বাসগুলা যায়, বা উত্তরা থেকে বিভিন্ন দিকে যে বাসগুলা যায়, মানে শহরের ভিতরে যে বাসগুলা, ওইগুলার মধ্যে এই ভাঙ্গাচোরা ব্যাপারটা বেশি দেখা যায়। আহারে, এই জায়গায় এত সুন্দর একটা রাস্তার মাঝখানে এরকম একটা গর্ত হয়ে আছে, এটা একটা কিছু হইলো? বাম দিক দিয়ে যাবো, বাম দিকের রাস্তা তো কেমন জানি ভিজা। মোটরসাইকেলটা ময়লা করতে চাইতেছি না। আমার মোটরসাইকেলটা ধুলা পড়ছে ঠিক আছে, কিন্তু আবার অত ময়লা না, বুঝছেন? কাদা টাদা নাই, যা আছে সব ধুলা। এটা পানি মারলে বা একটু ঝাড়া দিলেই ঠিক হয়ে যাবে। এই যে সব বাসই তো ভালো এখানে। বাসের উপরে শিওর কোনো আইন হয়েছে, কারণ আমি এর আগেও দেখছি পিঙ্ক কালারের বাস টাস দেখা যায় রাস্তায়। তারপর কালশির ওইদিকেও দেখছি বাস টাস রং করা, পিঙ্ক বাস, লাল বাস, এগুলা হরহ দেখা যায়। এই যে এগুলাও রং করছে, কোনো মনে হয় নতুন আইন হয়েছে। ভাঙ্গাচোরা জিনিস মনে হয় রোডে উঠতে পারবে না, বাট 60 ফিটে চলে রে ভাই। এগুলার লেগুনা না কি বলে, এগুলা 60 ফিটে যে ভাঙ্গাচোরা অবস্থায় চলে, ওরা মানিজ্যত প্লাস্টিক টাইপের একটা অবস্থা। মানিজ্যত প্লাস্টিক না, মানিজ্যত জং পোড়া টিন, মরিচা পোড়া টিনের মতো অবস্থা। আজকে আপনাদেরকে গাড়ি বা বাইক চালানোর একটা ভদ্রতা শেখাই। এটা হয়তো অনেকে জানেন বা অনেকে নিয়ম মানেন, বাট এটা আসলে একটা ভদ্রতা, বিশেষ করে গ্রুপ রাইডেও। সেটা হলো এই যে হাই বিম, এই সুইচটা হলো হাই বিমের। উপরের দিকে দিলে হেডলাইটটা উপরের দিকে মারে, আর নিচের দিকে দিলে নর্মাল বিম হেডলাইট আর কি নিচ দিকে মেরে রাখে। এটা কখন হাই বিম দিবেন? আপনার সাইড প্রয়োজন হয়েছে, ওভারটেক করবেন, আপনি হাই বিম দেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার উপস্থিতি জানানি দিবেন, হাই বিম দেন, কোনো মানে সমস্যা নাই। কোন একটা অন্ধকার রাস্তা, সামনে দেখা যাইতেছে না, আপনার স্পিড বেশি, আপনি হাই বিম দেন, কোনো সমস্যা নাই। কিন্তু অলওয়েজ কি হাই বিম দিয়ে চালানোর নিয়ম? একটা গ্রুপ রাইডে আপনি যদি পেছন থেকে হাই বিম দিয়ে রাখেন, সামনের ওই লোক লুকিং গ্লাসের তাড়নায় সে সামনে দেখতে পারবে না। যদি রাত হয়, সেটা দিনের বেলাও ডিস্টার্ব হয়। আর হাই বিমটা এটা পাস দেওয়ার জন্য দিচ্ছে। আর অলওয়েজ হাই বিম অন রাখার এই সিস্টেমটা কখন তাহলে রাখবেন? ধরেন একটা রাস্তায় চালাইতেছেন, লাইট নাই, সামনে দেখা যায় না, একদম ফাঁকা হাইওয়ে রোড, আপনি হাই বিম দিয়ে চালান, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই অপোজিট থেকে কোনো একটা গাড়ি বা বাস দেখতে পাবেন, তখন আবার লাইটটা লো করে ফেলেন, মানে সামনে যাতে কারো চোখে আপনার লাইটটা লেগে তার ডিস্টার্ব না হয় এবং তার ভিজিবিলিটিতে যেন প্রবলেম না হয়। এটা হচ্ছে এই হাই বিমের ভদ্রতা, বা বাইকিং বা গাড়ি লাইনের লাইট ফোকাসিং এর ভদ্রতা। আমার মনে হয় এইটা আমাদের সবার মানা উচিত। ভাই, আমি একটা ট্যুরে গেছিলাম, আমার ট্যুরমেট পেছন থেকে সারা রাস্তা হাই বিম দিয়ে চালায়, কুয়াশার মধ্যে, ভাই কিচ্ছু দেখি না আমি। কি আর বলবো, এটাই বাস্তব। হোন্ডা SP 160 সুন্দর তো। এই বাইকটার লঞ্চিং ইভেন্টে গেছিলাম। বাইকটার মধ্যে অনেক ফিচার আছে। কি অবস্থা ভাইয়া? বাইকটা অনেক ভালো। বাইকটা মোটামুটি হর্নেটের ইঞ্জিন, বাইকটা ABS আছে, বাইকটায় LED হেডলাইট, বাইকটার সিটিং পজিশন অনেক ভালো। কিন্তু বাইকটার লুকসটা একটু ফ্যামিলি বাইকের। এছাড়া ভাই, এটা কি নতুন আসলো? সুন্দর একটা বাইক, চালায় খুব মজা ভাই। এটা লঞ্চিং ইভেন্টে দাওয়াত ছিল, গেছিলাম, সেটা না হয় চালাইলাম। কেমন আছেন আপনি? কই যান? কয়টা বাজে? 5টা 19।
না আমি কাজ সেরা জায়গা পেলে আমার আবার টুপি চত্বরে টুপির ইফতারের দাওয়াত আজকে। টুপি চত্বর হইতেছে আগারগাঁও রোডে। ও ভাই ওই জায়গায় এক একদিন এক একজনের টুপি পরাইতে পরাইতে ওই জায়গার নাম টুপি চত্বর হয়ে গেছে। ঠিক আছে, টুপি চত্বর না, কি আজব একটা কাহিনী। হ্যাঁ কোন জায়গায় পড়ছে? আগারগাঁওতে। ও আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার, ইফতার করবো আমার কাছ থেকে টাকা নেয় না, কয় আমি বলে টুপি চত্বরের মেম্বার না। ও আচ্ছা আচ্ছা, মেম্বার কত করে টাকা লয়? হ্যাঁ আমার নাকি টুপি এখনো পরায় নাই। এই যে দেখেন এই দুজনও গ্যাঞ্জাম করতেছে, এই যে পেছনের লোকের সাথে জাস্ট একটা টোকা লাগছে, দুজনে কিন্তু ফাঁকা, বাট গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। সমস্যা হলো, সময় হলো এখন 5:39। সমস্যাটা এইখানেই, আর কোনো সমস্যাই নেই গ্যাঞ্জাম লাগার। সবার মাথায় এই টাইমে গরম, কারণ একটু পরে ইফতারের জন্য বড় একটা ব্রেক হবে। এর আগে যতগুলা ট্রিপ মানে মাইরা নেওয়ার চেষ্টা করতে হবে। আর যারা রোজা আছে আর কি, তারা হচ্ছে এর মধ্যেই মোটামুটি পৌঁছে যেতে হবে আজানের আগে। এই করতে যা অবস্থা একদম লন্ডভন্ড করে ফেলে সবাই। আছি হচ্ছে যেখানে, এই জায়গার নামও আমি নিজেও জানি না এটা কোন জায়গা। সাওয়ারি হচ্ছে পেছনে, সাওয়ারি থেকে বের হয়ে সামনে লাভ রোডে যাওয়ার যে জায়গাটা, ও ডান পাশের এটা হচ্ছে আবেশ যেই রেস্টুরেন্ট বা হোটেল ওইটা। এই যে একটা জিনিস দেখেন, আরে লোকটা চলে গেল, ওই যে একটা ছোট্ট গাড়ির মতো এই নিয়ে ঘুরতেছে, যাদের পায়ে এই বিড়াল, যাদের পায়ে সমস্যা তারা হচ্ছে ওটা নিয়ে ঘুরতে পারে। উনি কি আমার ক্যামেরা দেখেই দিল, ভিক্টোরি দিল হইতে পারে। বিড়ালটা সুন্দর, যাই হোক। আমার ইদানিং কেন জানি বিড়াল পালতে ইচ্ছা হয়, মানে কেন যেন আমার বিড়াল পালতে ইচ্ছা হয়, বাট পারবো কি আসলে এদিক সেদিক যে দৌড়াই। আপনারা যারা বিড়াল পালেন প্লিজ জানান তো, যে বাসায় কি বেশিরভাগ সময় যদি একা থাকে বিড়াল, মানে ধরেন এই যে আমি যেরকম বের হই আর কি, বিকেলে এরকম বের হয়ে যায়, রাতে 12টা 1টা 2টায় বাসায় ফিরি, এডিট করি, আবার বের হয়ে যাই, মানে বিড়ালকে ডেলি কবার খাবার দিতে হয় কি, এটা একটু জানলে আমি হয়তো 1টা 2টা বিড়াল বাসার মধ্যে রাখতাম। খুব শান্তশিষ্ট থাকে তো, বড় বড় লোমওয়ালা, ওটা কিউট একটা ব্যাপার স্যাপার আছে বিড়ালের মধ্যে। ও ভাই মায়ের না, এদিকে রোডঘাট কিন্তু অনেক বেশি ফাঁকা হয়ে গেছে। আমি রোজায় একটা জিনিস দেখলাম, যে নর্মালি যে সমস্ত জায়গাগুলাতে এই টাইমটা আর কি, যে সমস্ত জায়গাগুলাতে এই ইফতারের আগে ভিড় থাকতো নর্মালি রোজার আগে, রোজার টাইমে ঠিক ওই সমস্ত জায়গাগুলো ইফতারের আগে একদম শূন্য হয়ে যায়। দেখেন এটা একটা খুব ফুলফিল আড্ডার একটা জোন ছিল। এদিকে লোকজনের ভিড়ে দাঁড়ানো মুশকিল, বাইক রাখার জায়গা পাওয়া যেত না, ছোট ছোট অনেক খাবারের দোকান এইখানে, কিন্তু এই টাইমটা এইখানে আসলে কেউ খাবে না, তো এই জন্য একদম ফাঁকা। আর সন্ধ্যার পরে আবার টুকটাক লোকজন আসে, বাট মোটামুটি ফাঁকাই থাকে। আর যে সমস্ত জায়গায় আসলে ফাঁকা থাকার কথা, ওই সমস্ত জায়গার মধ্যে এই টাইমে ভিড়, কারণ ওই যে ইফতারের দোকানগুলো যেখানে বসাইছে ওই সমস্ত জায়গা নর্মালি থাকে ফাঁকা, অথচ এই টাইমে এসে ইফতারের দোকানের সামনে কিরকম ভিড় হয় এটা তো আপনারা সবাই জানেন। যা এই স্ট্রেচারের কালারটা তো সুন্দর, পেস্ট কালারের। এখানে কি যেন একটা ইফতারের আয়োজন করছে দেখেন, একদম ছোট ছোট করে শরবত পানি আর একটা ইফতারের প্যাকেট রাখা হয়েছে। আচ্ছা, কারোর চেহারা আমি দেখাইতে চাইতেছি না, যারা ইফতার করার জন্য তারা বৈশা আছে। এই জায়গায় আমি এর আগেও দেখছি যে এইখানে দেখেন লোকজন নাই, কিন্তু জিনিসপত্র দিয়ে রাখছে। এটা কিসের জন্য করছে আমি যদিও জানি না, তবে এর আগে আমি এখানে দেখছি যে ভালো কাজের জন্য খাবার বিতরণ করতো, একটা গাড়ি আসতো। এখন এই ইফতারের উদ্যোগটাও ভালো লাগলো। আর ওই পাশে ওই যে পুলিশ মামারা দাঁড়ায় আছে, কাগজপত্র নিয়ে ঢুকবেন আর ধরা খাবেন, কেস করার মেশিনও আছে হাতে। সাবধান, 60 ফিটে যারা ঢুকবেন, সরি এই স্টেডিয়াম রোডে যারা ঢুকবেন ওই পাশ থেকে আসবেন আর ধরা খাবেন। এই পুলিশ আমার দিকে আসে কেন? যাক, আমি ধরা খাই নাই। খুব সাবধান, ঈদের আগে কিন্তু প্রচুর কেস হবে। অ্যান্ড ধান্দা 2 রকমের থাকবে, এক হচ্ছে কেসের ধান্দা, আর 2 হলো কেস না করে রেকার চার্জ করে টাকাটা নিজের পকেটে ঢুকানোর ধান্দা। এই জন্য বি কেয়ারফুল। এই টাইমে কাগজপত্র ছাড়া, লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া বের হইেন না। বের হইলে ধরা খাইলে কিন্তু আমি দায়ী থাকবো না, আপনার দায়ী আপনিই হবেন। জায়গা দিকে রাস্তায় মোটামুটি ভিড়ভাড়টা একটু কমই আছে দেখা যাইতেছে। আশা রাখি 60 ফিটেও খুব একটা ভিড় থাকবে না। আশা রাখি 5:44 বাজে, তো 6টার মধ্যে পৌঁছায় যেতে পারবো, আশা রাখতেছি। সামনে একটা মজার জিনিস দেখবেন, এই যে এই জায়গাটা দেখেন, এই পাশটা কালো আর এই পাশটা হচ্ছে লাল আর কালো মিলে রাস্তাটা কিন্তু একদম খারাপ লাগতেছে না। রাস্তার মধ্যে যদি এরকম কালার দেওয়া হইতো তাহলে ব্যাপারটা একদম কিন্তু যে খুব বাজে হইতো তা কিন্তু না।
কালকে রাতে এখানে এই যে লাল লাল ইট দেওয়া হয়েছে, এই জন্য রাস্তা ছোট হয়ে গেছে, অর্ধেক রাস্তায় আটকায় গেছে, তো এখানে রাস্তা ছোট হয়ে গেছে। যাক, আমি ঢুকে গেছি হচ্ছে 60 ফিটে, আর মোটামুটি 60 ফিট ফাঁকাই আছে, বাট রাস্তা এই ছোট হওয়াতে একটু কাহিনী হয়ে গেছে। আর এই ইটের উপর দিয়ে বাইক চালানোটা খুব রিস্কি। ওই দেখেন উনার বাইকও পিছলায় যেতেছে, আমার বাইকও পিছলায় যেতেছে। যাক, মোটামুটি মনে হয় শেষ রাস্তার কাহিনী কিচ্ছা, সামনে অল্প একটু আছে, তারপরেও ভালো যে 60 ফিটের রাস্তা ঠিক হইতেছে। আর আমিও মোটামুটি 4:51 মধ্যে যেহেতু এই পর্যন্ত চলে আসতে পারছি, ইনশাআল্লাহ ইফতারের আগে আমি ওর টুপি পরতে টুপি চত্বরে যাইতে পারবো আশা রাখি। চলেন তাহলে বের হয়ে যাই। আমার একটা প্রশ্নটা হইতেছে, রোজা রেখে তো আমরা খারাপ কাজ করতে চাই না, আর যখন রিক্সাগুলা বা বাইকগুলা উল্টা রাস্তা দিয়ে চলতে থাকে রানিং রোডের মধ্যে, তখন ওইটা কি আসলে অন্যায় না? মানে ওইটা রোজা রেখে করা কি ঠিক? এখন এইটুকু যদি আমি উল্টা যাই, তাহলে এইটুকু উল্টা যাওয়া কি আমার জন্য ঠিক? ভাই, এইটুকু উল্টা আমার যাইতেই হবে। তবে অবশ্যই রানিং রাস্তায় উল্টা যাওয়া ঠিক না, কারণ আমি একটু আগে দেখছি বাম দিক দিয়ে একটা বাইক যাইতে যায়, হুট করে সামনে একটা বাইক চলে আসছে, অ্যান্ড এইগুলা আসলে খুব রিস্কি একটা ব্যাপার। অ্যান্ড এই যে চলে আসছে আমরা টুপি চত্বরে সেই ইফতারের আয়োজনে, অ্যান্ড এইখানের হচ্ছে টুপি প্রেসিডেন্ট। টুপি যদিও পরে আছে আমাদের শুভ ভাই, কিন্তু টুপি প্রেসিডেন্ট হচ্ছে ওই যে আমাদের রিপন ভাই, হলুদ কালারের উইন্ড ব্রেকার যে দেখা যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুপি চত্বর। তা আমি বলতেছি ভিডিও অন, তো বলতেছি উনি হচ্ছে আমাদের টুপি প্রেসিডেন্ট। ওই যে টুপি যদিও এই লোক পরে আছে, কিন্তু টুপি প্রেসিডেন্ট একমাত্র টুপি এটা আছে, এটা তো নকল টুপি। ওই যে একমাত্র টুপি, এই যে টুপি প্রেসিডেন্ট ভাই। এই টুপি প্রেসিডেন্ট ভাই, টুপি প্রেসিডেন্ট তো আমার চেহারা দেখায় না কাউরে। আচ্ছা, বাইকটারে রাখি। এখানে বাইক রাখারও একটা আজব টেকনিক আছে, আপনাদেরকে এরকম ক্রাউডি প্লেসে বাইক রাখার একটা টেকনিক শিখায়া দেই। কখনো যেখানে সবাই আড্ডা দেবে ওইখানে বাইক রাখবেন না, চেষ্টা করবেন বাইকটারে এরকম দূরে নিয়ে দেন এরকম দূরে কোথাও রেখে দেওয়ার। এটা সুবিধা কি জানেন? বলতেছি, অসুবিধাও আছে। অসুবিধা, আপনার বাইকে হামলা হইলে আপনি দেখতে পারবেন না বা অন্যদের আন্ডারে থাকবে। অ্যান্ড অসুবিধা আরেকটা আছে, এরকম ফাঁকা জায়গায় অনেকে আড্ডা দেয়, আনাইসা বাইকে বইসা, আমার কালকে এখানে পাড়া দিয়ে একজন বসে আছে, মানে মনে হয়েছিল একটা এমনি দেই, কিন্তু দেই না, মানে দেই নাই। আর আমি একটু দূরে রাখি বাইক, এটার পেছনে কারণ, সবচেয়ে বড় কারণ যেটা, যে ওই কাছে থাকলে আসলে গুতাগুতি হয়, বাইক নিয়ে বেশি আলোচনা হয়, আর বাইকের উপরে বেশি আক্রমণ হয়। এই কারণে একটু দূরে এইভাবে রেখে দেওয়াটা আমার কাছে সেফ লাগে। যাক, চলেন আমরা টুপি চত্বরে টুপি প্রেসিডেন্টের চেহারাটা একটু দেখার চেষ্টা করি, দেখি লোকটা কি করতেছে। এই ভাই, না এমনি বলতেছি, আপনি হলো টুপি প্রেসিডেন্ট। আচ্ছা চলেন আমরা ইফতারটা শেষ করি। এখানে বাগান থেকে ছিঁড়ে আনা সকল ইফতার, কিন্তু এই যে এইখানে আপু বানায় দিছে ইফতার, আর এখান থেকে ইফতার গুলো এখানে চলে আসছে। 6:55 বাজে, টুপি চত্বরে মোটামুটি টুপি ইফতার আমাদের শেষ। বাইক এখন অনেকগুলাই আছে, সবাই যায় নাই, তারাবির জন্য আসলে সবাই একটু পরে আমরা যার মতো চলেই যাব। আবার হচ্ছে 9:30 10টার পরে এখানে মোটামুটি আড্ডা হবে। সারা রোজা জুড়েই আমাদের এই আড্ডাটা মনে হয় চলবে, একদম লাস্টের 20-25 রোজা পর্যন্ত আশা রাখা যায়, কারণ তারপরে আবার অনেকে বাড়ি টাড়ি যাবে, লোকজন আস্তে আস্তে কমতে শুরু করবে। তবে এখানে আমরা যারা আড্ডা দিই, মোটামুটি আমার মনে হয় যে ঈদের আগের দিন বা হয়তো 1-2 দিন আগে অথবা ঈদের পরেই আসলে যাবে, কারণ এখানে যাদের সাথে আড্ডা দেওয়া হয় সবাই বাইক রিলেটেড, অ্যান্ড সবাই হয়তো কোনো না কোনো বাইকের বিজনেসের সাথে আছে বা পার্টসের বিজনেসের সাথে আছে। এই কারণে যাওয়ার ওইভাবে সুযোগ হয় না, কারণ ঈদের আগের দিন পর্যন্ত বিজনেস হয়তো চলে গেলেই তো বিজনেস ফুস, ওই টাইমগুলোই তো আসলে প্রফিট করে নেওয়ার সময়। আর রাস্তাঘাট মোটামুটি এখনো পর্যন্ত ফাঁকা আছে যখন আমি এদিক থেকে বের হয়ে যেতেছি। আর বাসায় বাইকটা রেখে দেন রিল্যাক্স হইতে হবে এখন একটু। রাতে হয়তো আরেকবার আসা হবে আজকে, মানে এনার্জি পাইতেছি যে রাতে আরেকবার আসতে পারবে এরকম। তাহলে আজকের এই ভিডিও থেকে এইখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে যান। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এই গাড়িটা কিরকম মনে হইতেছে, একটা দরজা চলতেছে, জাদুর দরজা, ছোট্ট একটা দরজার মতো 2টা পার্ট, সেই তো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.